কমন কিছু টপিকস নিয়ে আমাদেরকে পড়তে হবে, যার একটা হলো আমাদের হিপ পেইন, SUFE সুফি। কি বলি? সুফি, স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস। এখন এই নামগুলোর ভিতরে এগুলার কিছু মাহাত্ম্য লুকায় আছে। পড়ার সময় আমি কি বলছি যে পড়ার সময় আমাদের কিছু ছবি সহ আমাদেরকে, তাহলে আমাদের মেমোরাইজিং ক্যাপাসিটিগুলো বাড়বে। যেসব স্টুডেন্টরা, যেসব ক্যান্ডিডেটরা আমাদের এখান থেকে আল্লাহর রহমতে পাশ করে বের হচ্ছেন, তারা কিন্তু মোর দ্যান 80% মার্কস নিয়ে অ্যাডভান্সড ওয়েতে আমাদেরকে একটু পড়তে হবে, যেহেতু কোশ্চেন প্যাটার্নগুলো অলমোস্ট 80% অলরেডি চেঞ্জড। অর্থোপেডিক্স অ্যান্ড হ্যান্ড ডিসঅর্ডার হলো আমাদের MRCS পার্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। দেখা যাচ্ছে যে আমরা পার্টে যখন আমরা ক্লাস শুরু করি তখনই তো আমরা বলছি যে অ্যানাটমি, অর্থোপেডিক্স, ভাস্কুলার, খুবই ভাস্ট সিলেবাস নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো আমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট একটা টপিক্সের ভিতর হলো অর্থোপেডিক্স অ্যান্ড হ্যান্ড ডিসঅর্ডার। এটার ভিতরে ইনফিনিটেস্টটা একটা টপিক্স হলো পেডিয়াট্রিক্স অর্থোপেডিক্স। সো পেডিয়াট্রিক অর্থোপেডিক্সের ভিতরে আমাদের কিছু একদম কমন কিছু টপিকস নিয়ে আমাদেরকে পড়তে হবে, যার একটা হলো আমাদের হিপ পেইন। এখন হিপ পেইন আমাদের কি ভাবে প্রেজেন্ট করে একজন পেশেন্ট পেডিয়াট্রিক এজ গ্রুপে কিভাবে প্রেজেন্ট করে, প্লাস হলো পেডিয়াট্রিক এজ গ্রুপে কিছু স্পেসিফিক ফ্র্যাকচার থাকে যেগুলোকে আমরা একটা ক্লাসিফিকেশন দিয়ে একটা বক্সে আনার চেষ্টা করি, সেটাকে বলা হয় সল্টার-হ্যারিস ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশন প্লাস হলো পেডিয়াট্রিক অর্থোপেডিক্সের বেসিক্যালি হিপ পেইন, এই সম্পর্কে আমরা একটু জানবো আজকে। দেখা যাচ্ছে প্রথমে দেখেন একটা কি ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি DDH। তারপর থাকে কি পার্থিস ডিজিজ। এটা আমরা হরহামেশাই বিভিন্ন ক্ষেত্রে শুনি যে পেশেন্ট কেম উইথ দ্য ডায়াগনোস কেস অফ পার্থিস ডিজিজ, নাও তার এই প্রবলেমগুলো হচ্ছে, তার হিপ পেইন হচ্ছে, কিংবা পেশেন্ট লিম্পিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতেছে, তার গেইট অ্যাবনর্মালিটি আছে। তারপর একটা কি দেখেন স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় সুফি বলি, SUFE সুফি। কি বলি? সুফি, স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস। এখন এই নামগুলোর ভিতরে এগুলার কিছু মাহাত্ম্য লুকায় আছে। যেমন দেখেন, যদি আমরা একটু নিচ থেকে শুরু করি, যেটা বললাম যে সুফি, স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস, তাহলে মানে এই নামটা শুনলে আমাদের কাছে কি মনে হচ্ছে যে ফিমোরাল যে এপিফাইসিস সেটা কোনো কারণে স্লিপড হয়ে আছে। যদি এপিফাইসিসটা নষ্ট হয় তাহলে কি ওই সাইডের কিংবা পার্টিকুলার যে সাইডটাতে এফেক্টেড হচ্ছে সেই সাইডে পেশেন্ট পেইনের কথা বলবে, শর্টেনিং থাকতে পারে, রাইট? আচ্ছা, এখন আমরা একটু ছবির দিকে চলে আসি। যেমন দেখেন পার্থিস, পার্থিসের ভিতরে দেখেন এখানে একটা সুন্দর একটা এক্সরে আছে। যেমন দেখেন লস অফ নর্মাল শেপ অফ দ্য ফিমোরাল হেড। ওকে, দিস ইজ রাইট সাইডেড and লেফট সাইড ইজ ওকে। সো দ্যার ইজ লস অফ নর্মাল শেপ অফ দ্য ফিমোরাল হেড। সো এটা বিভিন্ন কারণে হতে পারে, ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপের জন্য হতে পারে, পার্থিসের জন্য হতে পারে, সুফির জন্য হতে পারে, মানে স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস। এখন এখানে কিসের জন্য হচ্ছে? আমরা পার্থিসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন, ইডিওপ্যাথিক অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফিমোরাল এপিফাইসিস অফ দ্য ফিমোরাল হেড। সো ইডিওপ্যাথিক, প্রথম কি হলো ইডিওপ্যাথিক কারণ হতে পারে অ্যাভাস্কুলার নেক্রোসিস। কোথায় হবে? ফিমোরাল এপিফাইসিস হওয়ার ফলে কি হবে? ইম্পেয়ার্ড ব্লাড সাপ্লাই অফ দ্য ফিমোরাল হেড। তো ব্লাড সাপ্লাই যদি ফিমোরাল হেডে ইম্পেয়ার হয়, সেক্ষেত্রে কি হবে? কজিং বোন ইনফেকশন। তাহলে এই নামের সাথে পার্থিসিস তার কি হলো? আমরা দুইটা জিনিস আমরা অলরেডি পেয়ে গেলাম, ইডিওপ্যাথিক avascular necrosis of the femoral epiphysis that causes impaired blood supply to the femoral head. It later cause bone infarction or femoral head infarction. Then it causes new vessel develops, ossification occurs, the bone either heals or subchondral fracture occurs. এখন ক্লিনিক্যাল ফিচার্স গুলো যদি দেখি আমরা পার্থিসের ক্ষেত্রে, দেখা যাচ্ছে কি দেখেন মেল 4 টাইম গ্রেটার দেন ফিমেল, এজ বিটুইন 2 to 12। সো এক্সামে কিন্তু আপনাকে এজ ভ্যারাইটি দিয়ে আমরা যখন কোশ্চেন সলভ করতে গেছি তখন আমরা কি বলছি যে আমাদেরকে এজ ভ্যারাইটি গুলো আমাদেরকে প্রথম দেখাতেই এই কোশ্চেনকে আইডেন্টিফিকেশন পয়েন্ট হিসেবে জানতে হবে। যেমন ধরেন 5 থেকে 12 বছর, 10 থেকে 15 বছর। হ্যাঁ, আমরা আমাদের যে কোশ্চেন বুক যেগুলো আমরা পড়ছি, আমরা সলভ করছি, পরবর্তীতে আমরা আরো সলভ করবো, পাস্ট টেস্ট আছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি আপডেটেড যে বুকগুলো সেগুলো আমাদের এখানে আছে। তো সেখান থেকে কিন্তু আমাদেরকে আমরা বলছি কি যখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব তখন কি দেখতে হবে? প্রথমে বয়স কত, কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতেছে, এরপরে পেশেন্টের কি ডায়াগনোসিস চাচ্ছে নাকি আপনাকে ডায়াগনোসিস করে দিচ্ছে, আপনাকে এখন প্যাথোলজি বের করতে হবে, অথবা আপনাকে ট্রিটমেন্ট মডালিটিস ওনারা কোশ্চেনে জিজ্ঞেস করে, আস্ক করে। তো এখানে চলে আসবে যেমন মেল 4 টাইম গ্রেটার দেন ফিমেল, এজ ভ্যারাইটি 2 to 12, কোনো বইতে আছে 5 to 12, কোনো বইতে আছে 4 to 12। ডোন্ট ওয়ারি, 2 to 12 মনে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে। লিম্ব পেইন
লিম্পিং থাকবে পেশেন্টের, হিপ পেইন থাকবে বাইলেটারাল ইন 20% কেসেস। আমরা যখন কোশ্চেনটা সলভ করব তখন দেখবেন যে পার্থিস, ডিডিএইচ, সুফি এইগুলোর ভিতরে আমাদেরকে কিছু আইডেন্টিফিকেশন পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলো অনুযায়ী আমাদেরকে ভাগ করতে হবে। পার্থিসের ভিতরে আমরা 5টা পয়েন্ট মনে রাখতে হবে। 5টা পয়েন্ট কি? প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট আমরা কি বললাম? ইডিওপ্যাথিক avascular necrosis of the femoral epiphysis that causes femoral impaired blood supply of the femoral head, causes infarction of the femoral head, simultaneously causes new blood vessels formation। এরপরে ইদার কি হবে? বোন হিলিং হবে অথবা সাবকন্ডাল ফ্র্যাকচার হবে। সেটা কাদের ক্ষেত্রে বেশি হয়? মেল 4 টাইম গ্রেটার দ্যান ফিমেল, বাইলেটারাল 20%। পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? লিম্পিং অ্যান্ড হিপ পেইন নিয়ে। ওকে, এখন এটার সাথে যদি আপনাদেরকে আইডেন্টিফিকেশন পয়েন্ট কিংবা আমাদেরকে ডায়াগনস্টিক পয়েন্ট যদি আলাদা করতে বলা হয়, তাহলে এখানে আপনারা চলে যাবেন। দেখেন এখানে বক্সটা আমাদের খুব ইম্পর্টেন্ট বক্স। বক্সের ভিতরে কি লেখা দেখেন? টিপিক্যালি সিন ইন অবিস মেল সুফি। সুফিটা কি? টিপিক্যালি কোন ধরনের বাচ্চাদের হচ্ছে? যারা একটু অবিস, মেল প্রিডোমিনেন্ট, মেলদের বেশি হবে অবিস। এটা মনে রাখার জন্য আমাদের একটা সুন্দর একটা ছবি আছে, ছবিটা দেখি আমরা একটু। পড়ার সময় আমি কি বলছি যে পড়ার সময় আমাদের কিছু ছবি সহ আমাদেরকে, তাহলে আমাদের মেমোরাইজিং ক্যাপাসিটি গুলো বাড়বে। যেমন আমরা প্যাথোলজিতে অনেকগুলো ছবি নিয়ে আলোচনা করছি, আমরা অর্থোপেডিক্সে অনেক ছবি নিয়ে আলোচনা অলরেডি করা শুরু করছি। এই দেখেন এই যে ছবিটা, সুফি স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস, একটা বাচ্চা অবিস মেল, সে হাতে কোন আইসক্রিম ধরে আছে, তার কোন আইসক্রিমটা পড়ে যাচ্ছে এবং সে কান্নাকাটি করতেছে। ছবিটা তো এরকমই। এখন এই যে কোন আইসক্রিমটা পড়ে যাচ্ছে, এইটা হলো স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস, পড়ে যাচ্ছে। এটাকে যদি আমরা এখানে যদি তুলনা করি ফিমারের হেডের সাথে, তাহলে এই যে পড়ে যাচ্ছে, এই পড়ে যাওয়ার মুহূর্তটা কি হলো? ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফিমোরাল হেড ডিউ টু ডিসরাপশন অফ দ্য গ্রোথ প্লেট। এটা কিন্তু অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল এপিফাইসিস না, এটা গ্রোথ প্লেটের ডিসরাপশন হচ্ছে। এই কারণে ফিমোরাল এপিফাইসিস ফিমোরাল হেড থেকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এরপর কি হলো? পেইনফুল লিম্প উইথ রেফার পেইন টু দ্য থাই অর নি। পেইনফুল লিম্পিং উইথ রেফার টু দ্য হিপ অ্যান্ড থাই, মোস্ট কমনলি সিন ইন অ্যাডোলেসেন্ট অবিস। ট্রিটমেন্ট কি হবে? পারকিউটিনিয়াস স্ক্রু ফিক্সেশন। পারকিউটিনিয়াস স্ক্রু ফিক্সেশন ট্রিটমেন্ট কি? পারকিউটিনিয়াস স্ক্রু ফিক্সেশন। আইসক্রিম ফলিং অফ ইটস কোন অন রেডিওগ্রাফ। ওকে, তাহলে আমাদের দেখেন একটা ছবির ভিতরে সেই এটা কাদের হচ্ছে, কিসের জন্য হচ্ছে, প্যাথোলজিটা কি, এবং এইটা মানে রেডিওগ্রাফিকে আমরা কি দেখতে পারি, এটা ট্রিটমেন্টটা কি। একটা ছবির ভিতরে আমাদের 5টা পয়েন্ট চলে আসলো। তাহলে আমরা পার্থিস সম্পর্কে একটু বুঝলাম, তারপরে কি বুঝলাম? সুফি সম্পর্কে আমরা একটু জানলাম। এখন আরেকটা কি বাকি? ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ। তাহলে এই যে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ, তার মানে আমাদের মনে কি চিন্তা আসতেছে? যে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ নিশ্চয়ই পেশেন্টটার কিংবা বাচ্চাটার ডেভেলপমেন্ট যখন সে গ্রো আপ হচ্ছে ইন্টারভিউনাল লাইফে, তখন তার কোনো চেঞ্জ আছে ওই জায়গাটার ভিতরে, ওই হিপের ভিতরে কোনো চেঞ্জ আছে। এখন এই চেঞ্জটা কাদের হচ্ছে? তাহলে এটা একটা কোশ্চেন। যেহেতু ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া, এটা ডেভেলপমেন্ট যখন হচ্ছে তখন। এখন এখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট কিছু লাইন। ইউজুয়ালি ডায়াগনোসড ইনফেন্সি বাই স্ক্রিনিং টেস্ট। আমরা যখন 24 উইকসে বিভিন্ন স্ক্রিনিং টেস্ট করি, করা শুরু করি, তখন কিন্তু এই জিনিসগুলো আমরা লিম্ব ক্রাউন রেশিও, ফিমোরাল লেন্থ, এগুলো আমরা দেখি। ওই সময় ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিং টেস্টে অনেক সময় এই ডিডিএইচ যদি থাকে, ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া হিপ, তাহলে চলে আসে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হলো মোর কমন ইন ব্রিচ বেবিস। যেসব বাচ্চারা ব্রিজ প্রেজেন্টেশন নিয়ে থাকে ইন্টারভিউনাল লাইফে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপের রেশিওটা খুব বেশি। বুঝে গেছে? ওকে, আচ্ছা, এখন চলে আসবো আমরা একটু পার্থিস পড়লাম। পার্থিসের কতগুলো স্টেজিং আছে, যেটাকে আমরা বলে ক্যাটারাল স্টেজিং। এই স্টেজিং এর ভিতরে স্টেজ 1, 2, 3, 4, এখানে কোশ্চেনটা কিভাবে আসে? আমরা প্রথমে বলছি যে আমাদের কোর্সটা হলো ফুললি এক্সাম ওরিয়েন্টেড। আমাদেরকে এক্সামে খুব হাইয়েস্ট মার্ক পেয়ে আমাদেরকে পাস করে আসতে হবে, ঠিক আছে? আমরা যদি 80%, 70% মার্ক ক্যারি করার জন্য পরীক্ষা দিতে যাই, তাহলে আমরা পাবো 50% মার্ক। এবং আমাদেরকে 90% মার্ক নিয়ে যদি আমরা টার্গেট করি, তাহলে আমাদের মোর দেন 80% মার্ক আমরা ক্যারি করতে পারবো। ফরচুনেটলি যেসব স্টুডেন্টরা, যেসব ক্যান্ডিডেটরা আমাদের এখান থেকে আল্লাহর রহমতে পাস করে বের হচ্ছেন, তারা কিন্তু মোর দেন 80% মার্কস নিয়ে পার হচ্ছেন। কারণ কি? শুধু নট অনলি কোশ্চেন সলভ। আমার এখান থেকে যেমন লাস্ট ডাইটের আগের ডাইতে কোশ্চেন আসছে ক্যাটারাল স্টেজিং এর ক্ষেত্রে, একটা মাত্র কোশ্চেন আসছে। সেই কোশ্চেনটা কি? স্ক্লেরোসিস
and cystic changes and preservation of the articular surfaces found in stage 3 true or false stage 2 তে পাওয়া যায় এটা ঠিক আছে এখন যদি নেক্সট পরীক্ষাতে stage 4 আসে লস অফ অ্যাসিটাবুলার ইন্টিগ্রিটি দেন আমাদের ক্যান্ডিডেটরা এইটা অ্যানসার করতে পারতেছে কারণ আমরা এই ক্যাটালার স্টেজিংটা আমরা পড়ে ফেলছি এই ক্যাটালার স্টেজিং এর ভিতর যেমন লস অফ স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ দ্য ফিমোরাল হেড দিস ইজ 3 stage 3 stage 4 more important for our next diet কেন কজ স্টেজ 2 পরীক্ষা চলে আসছে এখন আমি যদি কোশ্চেন সলভ করতে গিয়ে শুধু স্টেজ 2ই পড়ি আমার মাথায় কিন্তু স্টেজ 3 নাই যে স্টেজ 3 তে কি হয় স্টেজ 4 এ কি হবে ইভেন ক্যাটালার স্টেজিং কয়টা স্টেজ সেটা আমাকে জানতে হবে ক্যাটালার স্টেজিং 4টা স্টেজ স্টেজ 4 হলো অ্যাসিটাবুলার ইন্টিগ্রিটি লস হবে একদম লাস্ট স্টেজ স্টেজ 3 ফিমোরাল হেডের ইন্টিগ্রিটি লস হবে স্টেজ 2 তে হলো কি আপনার উইদাউট সিস্টিক চেঞ্জ এন্ড স্ক্লেরোসিস ওকে এটা হলো আমার পার্থিসের একটা স্টেজিং করে রেডিওগ্রাফিক স্টেজিং সেটা দেখে আমাদেরকে এটা জানতে হবে আচ্ছা এরপর চলে আসি ম্যানেজমেন্ট কি এখন একটা জায়গায় দেখাচ্ছে ইডিওপ্যাথিক অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল এপিফাইসিস তাহলে এটার ম্যানেজমেন্ট কি হতে পারে আমরা যে অর্থ ক্লাস কিংবা আমাদের প্যাথোলজিতে আমরা পড়ছি এটা তাহলে ম্যানেজমেন্টের ভিতরে কি হলো টু কিপ দ্য ফিমোরাল হেড উইদিন দ্য অ্যাসিটাবুলার কাস্ট দিব অথবা ব্রেস দিব যাতে ডিসলোকেশন না হয় ইফ লেস দেন 6 ইয়ার্স উইল অবজার্ভ দ্য নেক্সট স্টেজ যে কি হচ্ছে পেশেন্টের কি করব তারপরে কি হলো ওল্ডার সার্জিক্যাল ম্যানেজমেন্ট উইথ মডারেট রেজাল্ট স্টেজ 4 অপারেট অন সিভিয়ার ডিফর্মিটি এখন আপনাকে যদি কোশ্চেন করা হয় এগুলো কোনো কিছু দিল না কোনো কিছুই দেওয়া নাই পরীক্ষায় বললো কি যে পেশেন্ট কেম উইথ 5 years এর পেশেন্ট কেম উইথ দ্য কমপ্লেন্স অফ লিম্পিং অ্যান্ড হিপ পেইন on radiographic study you found there is a loss of acetabular head or in loss of integrity of the acetabula what will your management option so apni ekhon ki answer diben what is your management option হ্যাঁ আপনাকে বয়স বলছে কত 5 years তো আপনি এখন কি করবেন এখন আপনার মতে আমরা যে আলোচনা করলাম কি করতে পারি সার্জিক্যালে যাব না অবজারভেশন করব নাকি তাকে ব্রেস দিয়ে দিব সার্জারি কাউস কে ইজ স্টেজ 4 সো আপনি অলরেডি ক্যাটালার স্টেজিং পড়ে ফেলছেন সো আপনার কাছে এটা ইজি আপনি যদি ক্যাটালার স্টেজিং না জানতেন তাহলে আপনি অ্যানসার দিতেন কি ঠিক আছে সো আমাদেরকে এভাবে পরীক্ষাতে একটু অ্যাডভান্সড ওয়েতে আমাদেরকে একটু পড়তে হবে যেহেতু কোশ্চেন প্যাটার্ন গুলো অলমোস্ট 80% অলরেডি চেঞ্জড হ্যাঁ আমরা ধরেন যারা আমরা রিকল সলভ করতেছি হ্যাঁ সেই রিকলগুলো আমরা প্রপার ওয়েতে হয়তো বা সলভ করতেছি না যা আসতেছে যেভাবে আসতেছে সেইভাবে আমরা পড়তেছি কিন্তু এই রিকলগুলোর সাথে অ্যাডজেসেন্ট যে পড়াগুলো পড়তে হবে যে এটার থেকে এক্সপ্লেনেশন পড়তে হবে আমাদের এখন একটা রিকল আসছে সাপোজ এরকম আর আমি ওইটা মেমোরাইজ করে রাখলাম আমি অন্য স্টেজগুলো জানি না আমার লাভ নেই ওই রিকল সলভ করার কোনো অ্যাডভান্টেজ আমি পাবো না ঠিক আছে কিন্তু রিকল দ্যাট মিনস যে আমাকে আমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো তো আমাকে আলোচনা করতে হবে আমাকে গ্রুপ স্টাডি করতে হবে মেন্টরদের কাছে আমাকে যেতে হবে আমি যে কোনো জায়গায় যেখানে যেই ইনস্টিটিউশন থেকে বিলংস করি না কারণ আমাকে ওইখান থেকে ফুল প্রিপারেশনটা নিতে হবে তো সেই ফুল প্রিপারেশন নেওয়ার জন্য আমরা যেটা বলি যে আপনাদের রিকল পাস টেস্ট EMRCS ফৌজিয়া শিট শেজাদ কোশ্চেন বুক all are important so এটা কিন্তু আপডেটেড ভার্সন এন্ড ট্রাই করা হয়েছে যথেষ্ট রিচেক এগুলো করা হয়েছে যে একটু যাতে একদম 100% সলিড জিনিসটা আপনাদের কাছে থাকে কারণ আমরা অর্থোপেডিক্স পড়ার পর আমাদের জিআইটি কোলোরেক্টালে চলে যাব হ্যাঁ প্যানক্রিয়াটিক সার্জারি চলে যাব তখন আমি যদি আপডেটেড কোশ্চেনগুলো সলভ না করি ওইটার উপরে কিন্তু আমার একটা প্রেশার পড়বে আমি কিন্তু ওইখানেও আমি একটা মোটামুটি একটা ভ্যাকেন্ট পজিশন তৈরি হয়ে যাবে যে আমি এই কোশ্চেনগুলোতে আমি এখনো সলভ করি নাই তো আমি ওই নেক্সট টপিকসে যদি চলে যাই ওইটার একটা বার্ডেন আমার কাছে থাকবে সো বারবার বলি যে কোশ্চেন যেটা আপনারা সলভ করবেন 100% সলভ করবেন উইথ এক্সপ্লেনেশন ভেরি ভেরি থ্যাঙ্কস আমাদের খুব ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য ধন্যবাদ